আছে। কি খবর বাচ্চা কাচ্চারা, ঝটপট চলে আসো, আমরা আমাদের পড়ায় আবার ব্যাক চলে যাই। আমাদের পড়ার যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা প্রতিদান কবিতা পড়া শেষ। ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স এবং আমাদের আর কে বলো দেখি আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে আলোচনা করা বাকি। ওকে, আমরা আরও আছে তাহারেই পরে মনে। তো এখান থেকেই শুরু করে দেই আমরা আমাদের ফেব্রুয়ারি 1969-এর আলোচনা। 20 নাম্বারই ধরে এমসিকিউ তো পড়তে পড়তে আমাদের যত পড়া হয়ে যাচ্ছে, বাট সিরিয়াল একটা মেনটেন করি। 10-এ আসছি, 20-এ ধরে 20 নাম্বার এমসিকিউ। ওকে, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? অ্যান্সার করো। হ্যাঁ, ঝটপট অ্যান্সার করে ফেলো। সি ইউনিটের বাচ্চা কাচ্চারা কই গেল? সি ইউনিটের বাচ্চা কাচ্চারা ঝটপট ক্লাসে চলে আসো। ক্লাসের পড়ার বলেছে না, 1 মিনিটও লেট করা যাবে না। নাম্বার, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়? দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, সেই ফুল আমাদেরই প্রাণ। তো এই জায়গায় আমরা দুটো জিনিস পাবো। কি? এক হচ্ছে কৃষ্ণচূড়া, দুটো ফুলের কথা পাবো। সোজা কথা, ফেব্রুয়ারি 1969 কবিতাটা শামসুর রহমানের কবি পরিচিতি আমাদেরকে প্রচুর পড়তে হবে। এছাড়া ফেব্রুয়ারি 1969 থেকে প্রশ্নও আসে প্রচুর। এবছর লিখে রাখো, গুচ্ছে একটা এমসিকিউ পেয়ে যাবা ফেব্রুয়ারি 1969 থেকে। তো এখানে ফুল দুইটা, এক হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার রং লাল এবং 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? আমাদের চেতনারি রং। আমাদের চেতনারি রং। তাহলে কৃষ্ণচূড়া কি? আমাদের চেতনারি রং। তারপর শহীদের ঝলকিত রক্তের বুদবুদকে কিসের সাথে তুলনা করা হয়? কৃষ্ণচূড়ার সাথে তুলনা করা হয়। আবার পথে ঘাটে কোন ফুলের কথা বলা হয়? সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। এবং এই কৃষ্ণচূড়ার লাল রঙের বিপরীতে একটা রং আছে, অর্থাৎ এ রঙের বিপরীত রং, অর্থাৎ 21-এর চেতনার বিপরীত রং কি আমরা জানি না, বাট অপশনে যদি জলপাই থাকে তাহলে রং হচ্ছে জলপাই, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর কথা এখানে বলা হয়েছে। নর্মালি কবিতায় যেহেতু রং বলা নেই, আমরা যে কোনো রং কল্পনা করতে পারি। 21-এর কৃষ্ণচূড়ার বিপরীত রং কালো করতে পারি, অন্ধকার, ঠিক আছে। বাট যদি অপশনে জলপাই রং থাকে তাহলে বুঝতে হবে যিনি কোশ্চেন করছে উনি জলপাই রঙই ভেবেছে। তাহলে এ রঙের বিপরীতে আরেক রং আছে, সেই রং কি? জলপাই রং, যদি অপশনে থাকে। ওকে, এই রং কি আনে? এই রং সন্ত্রাস আনে। এই রং দেখতে ভাল লাগে না। কোন রং? 21-এর চেতনার বিপরীত রং দেখতে ভালো লাগে না। এবং চারিদিক ছেয়ে গেছে কোন রঙে? খুবই গুরুত্বপূর্ণ। চারিদিক ছেয়ে গেছে 21-এর চেতনার বিপরীত রঙে। চারিদিক ছেড়ে গিয়েছে কি? 21-এর চেতনার বিপরীত রঙে। চারিদিকে আজ কার ঘাতকের অশুভ আস্তানা? চারিদিকে কার এই ঘাতককে? এই ঘাতক হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী,
তো এই ছিল ফুল এবং রঙের কাহিনী। এবং আরেকটা ফুল আছে যে দুঃখিনী মাতার অশ্রু জলে একটা ফুল ফোটে, এই ফুলটা হচ্ছে বাংলা ভাষা। তাহলে দুঃখিনী মাতার অশ্রু জলে যে ফুল ফোটে সেই ফুলটা বাংলা ভাষা। সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল দ্বারা কাকে বোঝানো হয়? আমাদের বাংলা ভাষাকে বোঝানো হয়। বাংলা ভাষা আমাদেরই প্রাণ। এর বাইরে এই কবিতায় আর কি আছে? এই কবিতায় আর আছে হচ্ছে সালাম এবং বরকতের কাজ। কার কার কাজ? সালাম এবং বরকতের কাজ। কবিতাটা খুবই সহজ। সালাম এবং বরকতের কাজ। বরকত কাজ করে দুইটা, এক হচ্ছে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে, ঘাতকের থাবার সম্মুখে, তারপরে হচ্ছে ওই যে দুঃখিনী মায়ের অশ্রু জল এবং গাঢ় উচ্চারণে কি বলে? গাঢ় উচ্চারণে হৃদয়ের হরিত উপত্যকায় সে কিসের কথা বলে? মুক্তির কথা বলে। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে সালাম কি করে? রাজপথে নামে, শূন্যে ফ্ল্যাগ তোলে, তারপরে স্বর্ণভাইয়ের টেকনিকটা মনে আছে যে ভাইয়া দেখো মুখ একটা বড় জিনিস। ওকে, এই মুখের একটা অংশ, একটা ভাইটাল অংশ হচ্ছে চোখ। তাহলে একটা বড় জিনিস, একটা ছোট অংশ। সেম বাংলাদেশ, বাংলাদেশের একটা জেলা ঢাকা। ঠিক আছে? তো সেম সালামের মুখ, এটা সবাই ভুল করো। এই টেকনিক মনে রাখলে জীবনেও ভুল করবা না। সালামের মুখ পুরো বাংলা, তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের চোখ কি? আলোচিত ঢাকা। দ্যাটস ইট। খুব সহজেই মনে রাখো না? এছাড়াও কি সালামের হাত থেকে কি ঝরে পড়ে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো। সালামের হাত থেকে কিসের মতো? নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে। ক্লিয়ার? এবং মাথায় রাখতে হবে ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভূমিকা কি? 69-এর গণ অভ্যুত্থান। মাথায় রাখতে হবে এটা কিন্তু ফেব্রুয়ারি সাল বা 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে লেখা নয়। 1969 সালে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতা। তাহলে ভাইয়া এই কবিতায় কেন ফেব্রুয়ারির কথা বলা? এই কবিতার অনুপ্রেরণা হচ্ছে ভাষা আন্দোলন। 1952 ভাষা আন্দোলনে, 52 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যেভাবে ভাষা আন্দোলনে সফলতা অর্জন করেছিলাম, ঠিক একইভাবে আমরা যেন 1969-এর এই আন্দোলনেও সফলতা অর্জন করতে পারি, সেটার অনুপ্রেরণা নেওয়ার জন্য এখানে 52 ভাষা আন্দোলনের কথা বলা আছে। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি 1969 শেষ শামসুর রহমানকে নিয়ে আমরা কিছু কোশ্চেন রিভিশন করি। কি বলো? মাতাল ঋত্বিক কার গ্রন্থের নাম? নামটাই, গ্রন্থের নামটা বোর্ড পরীক্ষার কোশ্চেন ভাইয়া, সরি বোর্ড না, অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন। ওকে, মাতাল ঋত্বিক কার গ্রন্থের নাম? মাতাল ঋত্বিক হচ্ছে কার গ্রন্থের নাম? আমাদের নান আদার দেন শামসুর রহমানের এই গ্রন্থটা খুবই খুবই পপুলার, তাই এটা মনে রাখতে হবে। মাতাল ঋত্বিক শামসুর রহমানের গ্রন্থের নাম। নেক্সট, সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে বাংলা ভাষার কথা বলা হয়েছে। ওকে, তারপরে ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই রকম রিলেটেড কোশ্চেন থেকে গুচ্ছে, উৎস থেকে প্রচুর কোশ্চেন আসে। 25 নাম্বার কোশ্চেন গুচ্ছে, উৎস থেকে প্রচুর কোশ্চেন আসে। তো একটু কবিতার উৎসগুলো আমরা ঝটপট পড়ে ফেলি। নাম কবিতা আছে দুইটা। নাম কবিতা আছে কয়টা? দুইটা। সোনার তরী আমি কিংবদন্তের কথা বলছি। নাম কবিতা কাকে বলে বলো দেখি?
নাম কবিতা মানে হচ্ছে যে কবিতার নামে সেই কাব্যগ্রন্থের নাম লেখা হয় সেটাকে বলা হয় নাম কবিতা। যে কবিতার নামে কাব্যগ্রন্থের নাম লেখা হয় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে কি? সেটাকে বলে নান আদার দ্যান নাম কবিতা। সো এরকম আমাদের নাম কবিতা কি কি আছে? আমাদের নাম কবিতা আছে, আমি কিংবদন্তির কথা বলছি আর সোনাত্তরী। এদের নাম যেটা কাম সেটা, অর্থাৎ দুটোই নাম অনুযায়ী যে এই দুটো কবিতার নাম দিয়ে কাব্যগ্রন্থের নাম লেখা হয়েছে। ওকে, দুটো হয়ে গেল। আর বাকি আছে কি? ফেব্রুয়ারি 1969, 25 নাম্বার এমসিকিউ, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থ থেকে? নিজ বাসভূমে। তারপরে আসবে আমাদের মন খারাপের কবিতা, মুড সুইং এর কবিতা, তাহার এই পরে মনে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহার এই পরে মনে। ঝটপট অ্যান্সার করো। এটা এ পর্যন্ত অ্যাডমিশনে 4 থেকে 5 বার আসছে, তারপরেও আসতে থাকবে। তাহার এই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সার করো। নিজ বাস ভূমে, ভূমে, ভূমি না, ভূমি আবার লিখিও না কি অপশনে দেখে। ওকে, কাব্যগ্রন্থের নাম বদলানো যাবে না। কাব্যগ্রন্থের নাম কি করা যাবে না? বদলানো যাবে না, যা আছে তাই। এস মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে প্রতিদান। প্রতিদান কোথা থেকে? বিদ্রোহী কবিতা অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে 2 নাম্বার কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা, 18 বছর বয়স, ছাড়পত্র থেকে। ওকে, প্রতিদান কোথা থেকে বলো? ভুলে গেছো প্রতিদান? আল্লাহ, এইটা তো সহজ রে। প্রতিদান কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে? বালুচর। প্রতিদান কবিতা বালুচর থেকে। ওকে, ঠিক আছে। আমাদের ফেব্রুয়ারি 1969 পরে আমরা আমাদের নেক্সট কবিতায় চলে যাই। আচ্ছা, শামসুর রহমানের আরেকটা কোশ্চেনের অ্যান্সার করে তারপর আমরা শেষ করি। ওকে, 26 নাম্বার শামসুর রহমানের এই কোশ্চেনটার অ্যান্সার করো। কোন গ্রন্থটি শামসুর রহমানের রচনা নয়? কোন গ্রন্থটি শামসুর রহমানের রচনা নয়? ঝটপট অ্যান্সার করে ফেলো। জাম্প করবে ভাইয়া মানে কি? পায়ের আওয়াজ পাওয়া যায়। শামসুর রহমানের সাহিত্যের মধ্য থেকে অক্টোপাস এবং এলো সে বেলায়, বন্দি শিবির থেকে, মাতাল ঋত্বিক খুবই গুরুত্বপূর্ণ, এবং স্পেশালি অক্টোপাস গল্পের। অক্টোপাস কি বলো দেখি? অক্টোপাস কোন ধরনের সাহিত্য? অ্যান্সার করো। অক্টোপাস
কোন ধরনের সাহিত্য? কেন? সরীসৃপ। এগুলো কিন্তু সব মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ছিল। সরীসৃপ, গিনিপিগ এগুলো কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য। পারোনি, ভুল হয়েছে ভাইয়া। অক্টোপাস গল্প গ্রন্থ না। কি অক্টোপাস? উপন্যাস। অক্টোপাস শামসুর রহমান রচিত একটা উপন্যাস। অপরদিকে যে সরীসৃপ, গিনিপিগ এই দুইটার নাম আছে এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের। তো এটা এলোমেলো করা যাবে না। প্রাণীর নাম দিয়ে এই দুইটাতে মানিক বন্দ্যোপাধ্যায়ের আর শামসুর রহমানকে এলোমেলো করিও না। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। জিহ্বায় উচ্চারিত 27 নাম্বার, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কবিতা কোন রচনার অংশ? সিরিয়াস কথা, এত সহজ কোশ্চেন আমাদেরকে কেন দিচ্ছেন স্যার? আমরা কি বাচ্চা নাকি? হ্যাঁ, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। লাইনটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার, এবং এখানেই শেষ নয়। জিহ্বায় উচ্চারিত কি কি কয়টি শব্দ? সত্য শব্দ, মুক্ত শব্দ দুটোই কবিতা। এবং এই কবিতার জন্য ভাইয়া স্বর্ণ ভাইয়ার ক্লাস করা মাস্ট। এই কবিতা পুরোটাই ডিপেন্ড করে জ্ঞানমূলকের উপর। কিসের উপর? জ্ঞানমূলকের উপর। এ পর্যন্ত বোর্ড পরীক্ষায় এই কবিতার 95% কোশ্চেন জাস্ট কি থেকে আসে? জ্ঞানমূলক থেকে আসে। যেমন, যে কবিতা শুনতে জানে না তার কি হবে? এই জায়গা থেকে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, এই যে ঝামেলা। তারপর কিসের মতো ক্ষত ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন ছিল? তারা কৃতদাস ছিল। কবিতা শুনতে না জানলে কি কি প্রবলেম হবে? কবিতাকে কিসের সাথে? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, সশস্ত্র সংগ্রামের সুপুরুষ ভালোবাসা কবিতা। তারপরে কবিতা রিলেটেড আরো কত আলোচনা আছে। এই যে বার্গার খাইতে হবে, রমজান মাসে খাবারের কথা না বলি। বার্গার, পিৎজা, আইসক্রিম যে আমরা সিরিয়ালি খেয়েছি সেটা মনে রাখলেই তোমাদের জাস্ট কিংবদন্তির কথা বলছি কবিতাটা অনেক সহজ লাগবে। এর বাইরে এখানে কিছু নাই। নেক্সট কোশ্চেনে চলে যাই। আমি কিংবদন্তির কথা বলছি। এই যে কবিতায় কেমন পুত্রগণের কথা বলা হয়েছে, তারা কেমন? 28 নাম্বার, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কেমন পুত্র? দীর্ঘদেহ পুত্রগণ। দীর্ঘদেহ পুত্র কাদেরকে বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। এটা অনেক জায়গাতেই তোমরা ভুল ব্যাখ্যা পাও যে দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি, এটা কবিতার লাইন। অর্থাৎ দীর্ঘদেহী পুত্রগণ দ্বারা আমাদের তরুণদের, সুঠাম দেহের অধিকারী তরুণ সমাজকে লেখক বলতে চেয়েছেন। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি। অর্থাৎ কবিতায় কবি প্রথম দিকে পুরো সময় কি করে বলো দেখি? প্রথম দিকের পুরো সময় আমাদের কবি হচ্ছে কি নিয়ে আলোচনা করে? প্রথম দিকের পুরো সময় কবি পূর্বপুরুষরা কি কি করেছেন, পাস্টের কথা। ওকে, বাট যখনই কবি তুমি করে সম্ভাষণ করলেন, তো অবভিয়াসলি তাদের কি ছিল? রক্তচোবার মতো ক্ষত ছিল। পূর্বপুরুষদেরকে কবি সম্মানিত করে কথা বলেছেন, বাট তুমি করে কথা বলেননি। অর্থাৎ দীর্ঘদেহ পুত্রগণ মানে আমরা, দীর্ঘদেহ পুত্রগণ মানে হচ্ছে তরুণ সমাজ। তরুণ সমাজকে কবি দীর্ঘদেহী পুত্রগণ বলে অন্তর্ভুক্ত করেছেন। এর যে ভুল ব্যাখ্যা বিভিন্ন বই, বিভিন্ন ভাইয়ার কাছে পেয়েছো, সেই ভুল ব্যাখ্যাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। ক্লিয়ার? তাহলে দীর্ঘদেহ পুত্রগণ কারা? দীর্ঘদেহ পুত্রগণ হচ্ছে আমরা যাদের উদ্দেশ্যে কাদের? শুধু তরুণ না, সোজা কথা বিদ্রোহী বলতে হবে। যারা মুক্তি সংগ্রামী, শুধু তরুণও বলা যাবে না, অপশনে থাকলে বলবা
ডিরেক্ট মুক্তি সংগ্রামীদের কথা কবি বলেছে, এবং মুক্তি সংগ্রামীরা সাধারণত তরুণী হয়, যারা আর কি কোথায় ঝাঁপিয়ে পড়বে, আবার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এবং এটা মাথায় রাখবা, এই কবিতাটা পুরোটাই স্বাধীনতার উপরে ভিত্তি করে, যে আমাদের ঐতিহ্যের সুগর্বিত ইতিহাস, আমরা কিভাবে যুদ্ধ করে করে টিকেছিলাম, এই যুদ্ধ করে করে আমাদের টিকে থাকার যে গর্বিত ইতিহাসটা আছে, এই গর্বিত ইতিহাসটুকুই আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, আমাদের কি যুদ্ধ করে টিকে থাকার যে গর্বিত ইতিহাস আছে, সেই ইতিহাসের কথা ভেবে আমরা অনুপ্রেরণা নিব। অনুপ্রেরণা নিয়ে কি বলবো, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। অর্থাৎ এই কবিতায় যত কিছু বলা আছে সব হচ্ছে স্বাধীনতা আর স্বাধীনতার চেতনার উপর নির্ভর করে। কিসের উপর? স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনার উপর নির্ভর করে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ এই যে পিঠে রক্ত জবার মতো ক্ষত হচ্ছে কৃতদাস, আর হাতে পলিমাটির সৌরভ বোঝায় উর্বরতা। ক্লিয়ার? যে দুটো এই জায়গায় দুটো কোশ্চেন প্রচুর আসে। এক, কার পিঠে? পূর্বপুরুষের পিঠে কিসের মতো? রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন? কারণ তারা কৃতদাস ছিল, তারা অন্যের অধীনে জীবনযাপন করছে, তারপরেও তারা সংগ্রাম করেছে। এখানে অরণ্য এবং শাপত আসবে। অরণ্য শাপত কিসের প্রতিনিধিত্ব করে? প্রতিবন্ধকতার প্রতিনিধিত্ব করে। তারপরে আসবে যে তাদের হাতে কিসের সৌরভ ছিল? পলিমাটির সৌরভ ছিল। পলিমাটির সৌরভ দ্বারা কি বোঝানো হয়? বাংলার উর্বর মাটির কথা বোঝানো হয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে মা। যে সাঁতার কাটতে জানে না, প্রবাহমান নদী তাকেও ভাসিয়ে রাখে। এই কথাটা সবাই ভাববা কবি বলছে, বাট না, এটা কবির মা বলেছে। কবির মা কি বলেছে? যে সাঁতার জানে না, প্রবাহমান নদী তাকেও ভাসিয়ে রাখে। এটা কবির মায়ের কথা। ওকে, এছাড়া কবি কার কার কথা বলেছেন? বিচলিত স্নেহের কথা। এগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। কেমন স্নেহের কথা? বিচলিত স্নেহের কথা। কার যুদ্ধে যাওয়ার কথা? ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা। কার মৃত্যুর কথা? গর্ভবতী বোনের মৃত্যুর কথা। ব্যাস, এরকম একটা প্রপার রিভিশন দিবা। কবিতাটা খুবই সহজ, জ্ঞানমূলক, মুক্তি সংগ্রাম নিয়ে, সেটা নিয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই কবিতা। ওকে, তারপরে আমরা আমাদের নেক্সট কবিতায় চলে যাব। 29 নাম্বার এমসিকিউ ছিল এটা। পূর্বপুরুষের দেহের কোথায় ক্ষত ছিল? পিঠে ক্ষত ছিল। আমি আমার ভালোবাসার যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায়? ও হ্যাঁ, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে কি? এই লাইনটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। মানে কি? মানে হচ্ছে রণতুর্য বা বিদ্রোহী চেতনাকে নিজের মধ্যে ধারণ করতে পারে না। আবার যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। মানে কি? দিগন্ত মানে কি? যতদূর চোখ যায় তাকে দিগন্ত বলে। আমরা যতদূর চোখ যায় ততদূর দেখতে পারি। কখন? যখন আমরা স্বাধীন থাকব। তাহলে যে কবিতা শুনতে জানে না, সে কিসের অধিকার? স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হবে। ক্লিয়ার? ওকে, চলো, অরণ্য শাপত, এগুলো এই দুটো প্রতিবন্ধকতার প্রতীক। ওকে, শীত প্রকৃতিকে কি দেয়? 30 নাম্বার দিয়ে শুরু করি। তোমাদের মোস্ট ওয়েটেড কবিতা, তাই না? শীত প্রকৃতিকে কি দেয়? হ্যাঁ বলো, 30 নাম্বার। শীত প্রকৃতিকে কি দেয়? রিক্ততার রূপ। দেখো, তোমাদের বইয়ের এটা একটা স্পেশাল কবিতা। বইয়ের স্পেশাল কবিতা রিলেটেড ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দেই। লাস্ট দিন যেমন আমাদের উত্তম পুরুষের জবানিতে কি কি গল্প আছে, এগুলো আমরা পড়ে ফেলছিলাম না? সেম আমরা আজকে পড়ে ফেলবো আমাদের বইয়ে একদম ভিন্ন ধারার। ঠিক আছে, ভিন্ন ধারার কি কি কবিতা আছে? 1 নাম্বার আছে সংলাপধর্মী কবিতা।
আমাদের বইয়ে ভিন্ন ধারার একটা কবিতা আছে কি, সংলাপধর্মী কবিতা, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে তাহারই পরে মনে। তারপরে আমাদের বইয়ে একটা রূপকধর্মী কবিতা আছে। আমাদের বইয়ে রূপকধর্মী কবিতাটার নাম কি, সোনার তরী কবিতা। আমাদের বইয়ে ভিন্ন ধারার ছন্দে বা ভিন্ন ধারার গঠন প্রণালীতে রচিত একটা কবিতা আছে, সেই কবিতার নাম কি, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমাদের বইয়ে তিনটা একটু ডিফারেন্ট টাইপের কবিতা আছে। সেটা হচ্ছে এক সংলাপধর্মী, অর্থাৎ যে কবিতার প্রত্যেকটা লাইন এক একটা সংলাপ হয়, অর্থাৎ কি দুটো মানুষের মধ্যবর্তী বা মানুষের মধ্যবর্তী সংলাপকে যখন কবিতা আকারে প্রকাশ করা হয় তখন তাকে সংলাপধর্মী কবিতা বলে। তাহারই পরে মনে কবিতাটি কবি এবং কবি ভক্তের সংলাপের কবিতা, দুজন মানুষ কথা বলছে, সেটাই হয়ে গেছে কবিতা। তারপরে কি রূপকধর্মী, তো জানি দুইটা অর্থ থাকবে, সেই জন্য রূপকধর্মী। এবং ভিন্ন ধারার গঠন প্রণালী, অর্থাৎ কবিতার ছন্দগুলো একদমই আলাদা, সেইগুলো কি, সেগুলো হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এছাড়া কবিতার ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দে কি কি আছে, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান এবং 18 বছর বয়স, এগুলো কোন ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে। গদ্য ছন্দে ফেব্রুয়ারি 1969, গদ্য ছন্দে কি ফেব্রুয়ারি 1969, আর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এছাড়া লাস্ট একটা কবিতা আছে যেটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাখানার নাম, এই যে যেই কবিতাখানা আমরা পড়ছি সেটা হচ্ছে তাহারই পরে মনে। ওকে, ঠিক আছে। নেক্সট চলো আমরা আমাদের 31 নাম্বার কোশ্চেনে চলে যাই। কবি সুফিয়া কামাল কোন ঋতুকে বরণ করতে চাননি? আনসার করো। কবি সুফিয়া কামাল কোন ঋতুকে বরণ করতে চাননি? খুবই সহজ কোশ্চেন, তাই না? ঘুম পেয়ে গেছে তাজবির ইসলামের। না না, তাহা গদ্য ছন্দে না, ফেব্রুয়ারি 1969 আর কি আমি কিংবদন্তির কথা বলছি, এই দুইটা গদ্য ছন্দে রচিত কবিতা। 31-এর উত্তর বসন্ত। ইয়েস, এবং এটা নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা তোমরা অনেক জায়গায় পাবা, যে বইয়ে যেহেতু বলা হয়নি তাহলে মনে হয় আমাদের কোন কবিতায়, আমাদের তাহারই পরে মনে কবিতায় একটা ঋতুর কথা বলা হচ্ছে। শীত শুধু কল্পনা না ভাইয়া, একদমই কল্পনা না। মাঘের সন্ন্যাসী দ্বারা কবি রূপকের আশ্রয় নিয়েছে ঠিকই, উপমার আশ্রয় নিয়েছে। এই কবিতাটাও কিন্তু একটা উপমাধর্মী কবিতা। রূপক কেন না? কারণ পুরো কবিতাটার সবগুলো কথা রূপক না, ঠিক আছে? পুরো কবিতাটার সব কথা রূপক না দেখে এটা ডিরেক্ট রূপক হয় না, বাট উপমার ব্যবহার করেছে, যেখানে বসন্ত ঋতু হচ্ছে তার জীবনের সুখ আর শীত হচ্ছে তার স্বামী হারানোর বেদনা। তাহলে এখানে ঋতু দুটোই হবে। এই কবিতায় যদি প্রশ্ন করে আর কেউ বলে যে না ঋতু একটা, সে কবিতাটা বুঝেনি। ডিরেক্ট লাইন ধরে বুঝলেও কবিতাটাতে দুইটা ঋতুর কথা বলা হয়েছে, শীত আর বসন্ত। শীতকে বসন্তের বিপরীতে প্রতিস্থাপন করা হয়েছে। বসন্তের প্রতি কবির আচরণ কেমন? বসন্তের প্রতি কবির আচরণ উদাসীন উদাসীন উদাসীন। এই রিলেটেড যত আসবে কবির মাঝে কি, সোজা কথা, কবি বসন্তের প্রতি উদাসীন বা আগ্রহী নন। কেন? কারণ শীতের রিক্ততা, রিক্ততা মানে শূন্যতা, তাহলে শীত মানে রিক্ততা, শূন্যতা, বেদনার প্রতীক। এই মাঘের সন্ন্যাসীকে আমাদের কবি সুফিয়া কামালের স্বামী। কোন স্বামী? প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, যার সাথে তার মাত্র 10 বছরের সংসার ছিল, এবং যখন সুফিয়া কামালের বয়স খুবই কম, মাত্র 22 বছর, এমন বয়সে তার প্রথম স্বামী মারা যান। এই কারণেই
তার এই কবিতাটা লেখেন এবং এটা নিয়ে আলোচনা এই পুরো তাহারই পরে মনে কবিতায়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কবি নিচের কোন ফুল ফোটার কথা এবং কিছু জ্ঞানমূলক পাবো, যে বসন্তের আগমনের কিছু চিহ্ন পাবো। ওকে, বসন্তের আগমনের কিছু চিহ্ন কি? আমের মুকুল ফোটা 1 নাম্বার। তারপরে হচ্ছে 33 নাম্বার, বলো কবি নিচের কোন ফুল ফোটার কথা জানতে পেয়েছেন? তো বসন্তের আগমনের জন্য আরেকটা কি লক্ষণ? বাতাবি লেবুর ফুল ফুটেছে। কি কিসের ফুল? বাতাবি লেবুর ফুল ফোটার কথা আমাদের কবি জানতে চান। তারপরে কবি ভক্ত কবিকে অনুরোধ করেন একটাই, কিসের জন্য? বসন্ত বন্দনা বা বসন্তের গান বা সাহিত্য রচনা করতে। 34 নম্বর, তাহারই পরে মনে কবিতায় কবি বসন্তকে মনে সারা জাগাতে পারছে না কেন? এবং মাথায় রাখবা বসন্ত কিসের প্রতীক? বসন্ত তার জীবনের খ্যাতি, সুখ, সমৃদ্ধির প্রতীক। কবির স্বামী কিভাবে চলে গেছে? কবির স্বামী শূন্য হাতে চলে গেছে। কবিকে সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু তার সফলতা তিনি দেখে যেতে চাননি। তাহলে কিসের জন্য? বেদনার্দ হৃদয়ের জন্য। শীতের রিক্ততা অ্যান্সার হবে না। কেন? কারণ হচ্ছে কবি কষ্টে আছেন। শীতের রিক্ততা তো তার কষ্টেরই প্রয়াস। যখন অপশনে যেটা একদম ডিরেক্ট উত্তর বলবে সেটাই হচ্ছে কথা হবে, যে কবির বেদনার্ত হৃদয় তার স্বামীকে নিয়ে, তাই বসন্ত এই সব কিছু তাকে কি করছে না, তাকে কোনো কিছুর প্রতি আগ্রহী করছে না। 34 নম্বর কোশ্চেন, সুফিয়া কামাল সমস্ত সৌন্দর্য স্পষ্ট করতে পারে না কেন? সেম, বেদনার সাগরে নিমজ্জিত থাকার কারণে। এটাও বেদনা, সব পারবা। তাহারই পরে মনে কবিতা, এখানে তাহারই সর্বনাম কাকে? কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনকে। 1932 সালে স্বামী নেহাল হোসেনকে হারানো মাত্র 21 বছর বয়সে। কত বছর? 21 বছর বয়সে। অর্থাৎ তার যখন 11 বছর, সুফিয়া কামালের যখন 11 বছর, 1922 সালে তিনি বিয়ে করেন। মাত্র 10 বছরের সংসার ছিল, তাতেই তার স্বামী মারা যায়। যদিও বা পরবর্তীতে 1939 সালে তিনি আবার বিয়ে করেন 7 বছর পরে। কেন বিয়ে করছেন সেটা তার ব্যাপার হতে পারে, যেহেতু মাত্র 21 বছর বয়সের একটা মেয়ে, বিয়ে করার বয়সই তার শুরু হয় 21 বছর, সেই সময়ই তার স্বামী মারা গেছে। আবার সাহিত্য রচনা করছে, সমাজে তার চলা খুবই টাফ হয়ে গিয়েছিল, হয়তো সে কারণেও করতে পারে, তিনিই জানেন। ওকে, ব্যাস। এবং স্নিগ্ধ আঁখি খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রচুর কনফিউশন হয়, এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেই। 35 নম্বর এমসিকিউ, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, এখানে কার আঁখির কথা বলা হচ্ছে? অবভিয়াসলি কবির আঁখির কথা। এবং স্নিগ্ধ আঁখি দ্বারা কি বোঝানো হচ্ছে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। স্নিগ্ধ আঁখি একটা ছিল যে কোমল চোখ আর উৎসুক চাহনি। তো মাথায় রাখবা ভাইয়া, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কবি কখনোই কবি ভক্তের কথার প্রতি উৎসুক ছিল না। আর স্নিগ্ধ আঁখি কখনো উৎসুকতা বোঝায় না। স্নিগ্ধতা মানেই হচ্ছে ভেজা ভেজা, নরম, কোমল, সুন্দর বিষয়। তাহলে এই যে স্নিগ্ধ আঁখি দ্বারা কোমল চোখকেই বোঝায়। কিছু সময় স্নিগ্ধ, তোমার স্নিগ্ধতায় আমি মুগ্ধ, অর্থাৎ একটু ভেজা ভেজা নরম সুবাস আসবে, এমন বিষয় বোঝাতে স্নিগ্ধতাকে বোঝানো হয়। তাহলে হ্যাঁ, স্নিগ্ধ আঁখি ভেজা চোখ হতো যখন আমরা প্রথমেই বুঝতে পারতাম, কবি ভক্ত বলতো যে আমাদের কবি তো কাঁদতেছে, তখন আমরা ধরতে পারতাম যে স্নিগ্ধ আঁখি দ্বারা কি? স্নিগ্ধ আঁখি দ্বারা ভেজা চোখ। বাট যেহেতু কবির চোখের কান্না কবি ভক্ত প্রথমে দেখেনি, লাস্টে গিয়ে জানতে পারছে যে কবি কেন উপেক্ষা করছে, কেন ব্যথা দিচ্ছে, কেন কবির মন খারাপ, কবি কেন এত আনমনা, লাস্টে জানতে পারছে। প্রথমে তো তার কান্নার চোখ দেখতে পারে নাই, তাই ভেজা চোখ হবে না, অ্যান্সার হবে স্নিগ্ধ আঁখি মানে কোমল চোখ। কি হবে? কোমল চোখ। ক্লিয়ার? আমরা আমাদের লাস্ট কবিতায় চলে যাই। সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে 18 বছর বয়স। ওকে, 18 বছর বয়সে পড়লে প্রথমেই যেটা আসবে সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে 18 বছর বয়সের
ও হ্যাঁ, আরেকটা আছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, দুটো শব্দার্থ খুব বেশি আসে এখান থেকে। কুহেলি মানে কি কুয়াশা, উত্তরি মানে চাদর বা আবরণ। কুহেলি উত্তরি কুয়াশার চাদরে বা কুয়াশার আবরণে কি আবরণে ঢাকা মাঘ মাস, অর্থাৎ মাঘের শীতের তীব্রতাকে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এটা কে? এটা হচ্ছে তার স্বামী। স্বামী কোথায় চলে গিয়েছে? কেমন রাস্তায় গিয়েছে? পুষ্পশূন্য রাস্তায় গিয়েছে। কোন পথ? পুষ্পশূন্য দিগন্তের পথে স্বামী চলে গেছে, অর্থাৎ শূন্য হাতে, খালি হাতে তার স্বামী এই পৃথিবী থেকে চলে গেছে। ওকে, ওকে, নেক্সট আমাদের চলে আসি 18 বছর বয়স। 40 থেকে শুরু করি। ওকে, 18 বছর বয়স কবিতার মূল সুর কি? 18 বছর বয়স কবিতার মূল সুর কি? চল্লিশের উত্তর অদম্য তারুণ্য শক্তি। ইয়েস। এবং দেখো 18 বছর বয়স কবিতার চেয়ে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে একটু পড়বা এবং তার একটা লাইন দিয়ে শুরু করি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যদিও বা আমাদের গুচ্ছ কঠিন কোশ্চেন করে না, তারপরেও ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা কার লেখা লাইন? এটা হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের লেখা লাইন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্লিয়ার? তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি আমাদের সুকান্ত ভট্টাচার্যের গুরুত্ব অপরিসীম। মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার সাহিত্যগুলো থেকে গুচ্ছে এ পর্যন্ত 2-3টা কোশ্চেন আসছে। তার সাহিত্যগুলোর নাম খুবই কম। পূর্বাভাস, ছাড়পত্র, হরতাল, ঘুম নেই, মিঠে করা, এই কয়টা নাম জাস্ট মনে রাখলেই আমাদের সুকান্ত ভট্টাচার্যের পুরো পড়া শেষ। কি কি? ঘুম নেই, হরতাল, মিঠে করা, আর কি আছে? ঘুম নেই, হরতাল, মিঠে করা, পূর্বাভাস, ছাড়পত্র, এই কয়টা নাম মাথায় রাখলেই এনাফ। আর তারপরে সুকান্ত ভট্টাচার্যের লাইফে আরেকটা জিনিস আছে, আকাল। কাদের জন্য? ফ্যাসি বিরোধী। এটা যেহেতু আমাদের ফ্যাসিবাদের বিরোধী একটা আন্দোলন ছিল, সেম তৎকালীন সময়ে ফ্যাসি বিরোধী অর্থাৎ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফ্যাসি বিরোধী শিল্প সংঘের পক্ষে তিনি কোন গ্রন্থ সম্পাদনা করেন? আকাল নামে একটা গ্রন্থ সম্পাদনা করেন। এবং মাথায় রাখবা, সুকান্ত ভট্টাচার্য পপুলার হন, তাকে বলা হয় কিশোর কবি। কি কি কবি আছে আমাদের বলো দেখি? আমাদের উপাধি আছে কয়টা? জননী সাহসিকা। মাথায় রাখবা, উপাধি আর ছদ্মনাম এক নয়। উপাধি মানুষ দেয়। জননী সাহসিকা উপাধি কাকে দেওয়া হয়? সুফিয়া কামালকে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে। নাগরিক কবি শামসুর রহমানকে। এবং আমাদের পল্লী কবি জসিমউদ্দিনকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দেওয়া হয়, মানুষ দেয়। তারপরে নাইট উপাধি কাকে দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়। এগুলো উপাধি দেওয়া হয়েছে। আর ছদ্মনাম কবি নিজে সিলেক্ট করে। ভানুসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সাহিত্যিক নাম দিছে ধূমকেতু, কাজী নজরুল ইসলাম মজলুম আদিব শামসুর রহমানের। তারপরে হচ্ছে অনিলা দেবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায় কার বলো দেখি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের। ক্লিয়ার? এগুলোই হচ্ছে আমাদের কি নাম? ছদ্মনাম। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সুকান্ত ভট্টাচার্যের আলোচনা হলো 18 বছর বয়স থর থর কাঁপে কিসে? 41 নাম্বার কোশ্চেন। এই পুরো কবিতাটা প্রতিদান যেভাবে তোমাদেরকে লাইন টু লাইন মুখস্থ করতে বলছে, আমি সব কবিতা মুখস্থ করতে বলি না। 18 বছর বয়স ইকুয়াল টু মুখস্থ। 18 বছর বয়স ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে মুখস্থ। কেন? প্রত্যেকটা লাইনে এমসিকিউ। 18 বছর বয়স কি জানে না? কাঁদতে জানে না। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। 18 বছর বয়সের কি নেই? ভয় নেই। 18 বছর বয়সে, একবার হবে শের, বয়সের কি নেই? এর হইলে ভয় নেই। আর বয়সে কি থাকে না? বয়সে এ দিয়ে কি নেই? বয়সে নেই হচ্ছে সংশয়। তারপর 18 বছর বয়স কিসের বেগে চলে? বতে বাষ্প, বতে বেগ, বাষ্পের বেগে চলে। কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। তাহলে দেখতেছো না, লাইন টু লাইন প্রত্যেকটা কোশ্চেন। এবং 18 বছর বয়সের আমাদের টোটাল লাইন কয়টা? ঝটপট বলে ফেলো দেখি। 18 বছর বয়স কবিতা লাইন কয়টা? আর স্তবক কয়টা? বলো, 18 বছর বয়সের লাইন কয়টা আর স্তবক কয়টা? আঠেরো বছর বয়স কিসে কাঁপে? বেদনায় কাঁপে থর থর। তারপর 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স কিসে কালো হয়? লক্ষ দীর্ঘশ্বাসে কালো হয়। দেখ, তার মানে কি প্রত্যেকটা লাইনে এক একটা এমসিকিউ। টোটাল 32টা লাইন আছে। কয়টা? 32টা লাইন আছে। স্তবক কয়টা আছে বলো দেখি? 8টা স্তবক, 4টা করে লাইন। ইয়েস। এবং 24 কত বলো দেখি? এবং হচ্ছে তোমাদের টোটাল 12টা করে লাইন। চার আসতে 32, তাই না? অর্থাৎ প্রথম 12টা লাইন 18 বছর বয়সের ইতিবাচক দিক, পরের 12টা লাইন 18 বছর বয়সের পরের 12টা, না তো পরের কয়টা লাইন? পরের 8টা লাইন হচ্ছে 18 বছর বয়সের, না সরি 12টা লাইনই। পরের 12টা লাইন 18 বছর বয়সের নেতিবাচক দিক। শেষের 8টা লাইন হচ্ছে 18 বছর বয়সের কেন দরকার। কারা নতুন কিছু করে? 18 বছর বয়সী নতুন কিছু করে। এই পৃথিবীতে কাদের নেমে আসা দরকার? অর্থাৎ দেশ পরিচালনায়। সোজা কথা এটা আসবে। 18 বছর বয়সে কবি কি বোঝাতে চেয়েছেন? দেশ পরিচালনায় তরুণদের অংশগ্রহণ, অর্থাৎ তরুণরা যেন দেশ পরিচালনায় অংশ নেয়, এই কথাটাই তুলে ধরা হয়েছে। জুলাইয়ের সাথে রিলেটেড। সো মাথায় রাখবা 18 বছর বয়স। এই পৃথিবীতে 18 আসুক নেমে। কাদের নেমে আসতে বলেছেন? 18 বা তরুণদের নেমে আসতে বলেছেন। কেন? এটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে দেশ পরিচালনায় তরুণরা যেন অগ্রসর হয়। ক্লিয়ার? দেখি আমরা আরো কিছু জ্ঞানমূলক অ্যান্সার করি। ওকে। তবু 18 শুনেছি জয়ধ্বনি। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এবং আরেকটা লাইন এখান থেকে আমরা পাবো। আর তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। ভোট তোমাদের অ্যাডমিশনের একটা কোশ্চেন। 18 বছর বয়স কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে বাঁচে। 18 বছর বয়স কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে বাঁচে। মানে প্রত্যেকটা লাইন কি? 18 বছর বয়সের প্রত্যেকটা লাইন হচ্ছে কবিতার এক একটা এমসিকিউ।
কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেন হরতাল। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ছাড়পত্র। তারপরে 18 বছর বয়স কানে মন্ত্রণা প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সে কি উকি দেয়? 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়। এবং 18 বছর খুবই গুরুত্বপূর্ণ, উকি ঝুঁকি, এগুলো হচ্ছে ছন্দ করে মনে রাখবা। উকি ঝুঁকি, উকি দেয় দুঃসাহস, ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি, স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেয়, উকি দেয় দুঃসাহস। কানে মন্ত্রণা প্রাণে অসহ্য যন্ত্রণা। কি জানে রক্তদানের পুণ্য জানে, কি জানে না কাঁদতে জানে না। কিসের বেগে চলে বাষ্পের বেগে চলে, কিসের মতো চলে স্টিমারের মতো চলে। এই প্রত্যেকটা লাইনের ছন্দই তোমাদের এই কবিতার না অলমোস্ট সব এমসিকিউ কমপ্লিট করে দিবে। কোন পত্রিকার কিশোর সভা অংশের ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ। সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকা। কি পত্রিকা? দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের কি ছিলেন? কিশোর সভা অংশের সদস্য ছিলেন। তো আজ এ পর্যন্তই। আমাদের 18 বছর একদম 1টা বেজে গেছে, আমাদের টাইম শেষ। ওকে, তো এখন দেখো তোমাদের কিছু কনফিউশন থাকে, অনেকে অনেক বই সলভ করতে গিয়ে কোশ্চেনে আটকে যাও। গুচ্ছের আগে কোনো কনফিউশন নিয়ে তুমি যেন পরীক্ষার হলে না যাও। আমি তো অলরেডি সলভ করেই দেই, তারপরেও কোনো কোনো বইয়ে ভুল থাকে। তো তোমাদের নেক্সট যে ক্লাস হবে আমি ক্লাসের আগে পোস্ট করব। তোমাদের উপন্যাসের ক্লাসটা আগে নিয়ে নেই। বাকি থাকলো মাসি পিসি আর রেইনকোট আর মানব কল্যাণ, এই 3টা প্লাস কনফিউশন সলভের একটা ক্লাস থাকবে। তোমাদের সবার নোট খাতায় কি কি বাংলা ফার্স্ট পেপারে কনফিউজিং কোশ্চেন আছে সেগুলো নোট করে রাখবা। আমি পোস্ট করলে সেইগুলো তোমরা হচ্ছে কমেন্টে কনফিউশনগুলো দিয়ে দিবা, এবং ওই পোস্টটা পড়ে আমরা হচ্ছে ওই যে আমাদের মানব কল্যাণ, মাসি পিসি, মানব কল্যাণ, মাসি পিসি, তারপরে হচ্ছে আর রেইনকোট কনফিউশন সলভ করব। বাকি তার সাথে এই কয়েকটা টপিক আমরা রিভিশন দিয়ে দিব। ওকে, নেক্সট তোমাদের ইনশাল্লাহ আরও আপডেট জানায় দেওয়া হবে। আমি চেষ্টা করব আগামী 7 তারিখে আমরা আমাদের উপন্যাসের রিভিশনে চলে যাব। কয় তারিখ? 7 তারিখ ইনশাআল্লাহ। এবং দেখি ইফতারের পরে সেদিন ক্লাস নিতে পারি কিনা। সেদিন কি বলো দেখি? ইফতারের পরে ক্লাস নেওয়াটা চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এখানে আরেকটা ক্লাস হবে, তো না হলে আমি একটু আলোচনা করতাম তোমাদের সাথে কার কি প্রবলেম, বাট আরেকটা ক্লাসের জন্য আমাকে বারবার নক দিচ্ছে। সো আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই।